দেখো, প্রথম হচ্ছে তোয়া প্রত্যয়, তোয়া। তোয়া প্রত্যয়। সমানকর্তৃকয়োঃ পূর্বকালে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। হুম, সমানকর্তৃকয়োঃ পূর্বকালে। মানে এটা তোয়া প্রত্যয় বিধায়ক সূত্র। এটা হচ্ছে তোয়া প্রত্যয় বিধায়ক সূত্র। না, এর অর্থ কি? সমানকর্তৃকয়োঃ মানে কি? সমান কর্তৃকয়োঃ মানে কি? সমান কর্তৃকয়োঃ মানে হচ্ছে সমান কর্তৃক, ঠিক আছে? সমান কর্তৃক অর্থাৎ যে দুটি ক্রিয়ার কর্তা বা একাধিক ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, তাহলে পূর্বকালে, মানে কি, পূর্বকালীন ক্রিয়ার বোধক যে ধাতু, তার সঙ্গে তোয়া প্রত্যয় হয়। একাধিক ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, একাধিক ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, তাহলে পূর্বকালীন যে ক্রিয়া, সেই পূর্বকালীন ক্রিয়ার যে বোধক, সেই বোধক যে ধাতু, তার উত্তর তোয়া প্রত্যয় হয়, তার সঙ্গে তোয়া প্রত্যয় হয়, ঠিক আছে? যেমন ধরো, উদাহরণ বলা হলো যে ভাত খেয়ে টিভি দেখব। আমি ভাত খেয়ে টিভি দেখব। এখানে কটা ক্রিয়া আছে বলো তো? এখানে কটা ক্রিয়া আছে? দুটো। দুটো। কি কি? খেয়ে আর দেখবো। খেয়ে আর দেখব। তাহলে একাধিক ক্রিয়া পেলাম। এই যে একাধিক ক্রিয়া, এই একাধিক ক্রিয়ার মধ্যে কর্তাকে, একাধিক ক্রিয়ার কর্তাকে আমি। আমি। একাধিক ক্রিয়ার কর্তা হচ্ছে আমি, মানে একজনই, একজনই, তাই তো? একজনই কর্তা, আমি একজনই কর্তা। এবং এই যে একাধিক ক্রিয়ার কর্তা একজন, সেখানে পূর্বকালীন পূর্বকালীন যে ক্রিয়া, পূর্বকালীন ক্রিয়া কোনটা? পূর্বকালীন ক্রিয়া কোনটা? পূর্বকালীন ক্রিয়া কোনটা? খাওয়া।
পূর্বকালীন ক্রিয়া হচ্ছে খাওয়া, আর সেই খাওয়া তার বোধক ধাতু কি? দেখবো। তার কি বলছো? খাদ। খাদ ধাতু, খাদ। ভালো করে বোঝো সুপ্রীতি, কি বললাম। এখানে দুটো ক্রিয়া, খেয়ে এবং খাওয়া এবং দেখা, এই দুটো ক্রিয়ার কর্তা একজনই, আমি। পূর্বকালীন ক্রিয়া হচ্ছে খাওয়া। এই পূর্বকালীন ক্রিয়া খাওয়া, সেই ক্রিয়ার বোধক ধাতু কোনটা? ক্রিয়ার বোধক ধাতু, পূর্বকালীন ক্রিয়ার বোধক ধাতু কোনটা? খাদ। পূর্বকালীন ক্রিয়া খাওয়া, তার বোধক ধাতু খাদ। খাদ ধাতুর সঙ্গে ত্বা প্রত্যয় হবে। তাহলে রূপটা হবে এরকম: অহম খাদিত্বা দূরদর্শনম দ্রক্ষ্যামি। অহম খাদিত্বা দূরদর্শনম দ্রক্ষ্যামি। দেখো বোঝা গেল কি বললাম? তাহলে কি হলো? যে অহম খাদিত্বা দূরদর্শনম পশ্যামি, এটা হচ্ছে ত্বা প্রত্যয়ের, মানে যে খাদিত্বা, এটা ত্বা প্রত্যয়ান্ত রূপ। ঠিক আছে? ধরো বললাম যে আমি বাড়ি গিয়ে ব্যাকরণ পড়ব, কি হবে বলো তো? এখানে কটা ক্রিয়া আছে সুস্মিতা? স্যার দুটো ক্রিয়া আছে, কি কি দুটো ক্রিয়া? গিয়ে আর পড়বো। গিয়ে আর পড়ব। তার মধ্যে পূর্বকালীন ক্রিয়া কোনটা? গিয়ে। গিয়ে মানে যাওয়া, তাই তো? পূর্বকালীন ক্রিয়া হ্যাঁ। যাওয়া। তার তার বোধক ধাতু কি? যাওয়া। তার বোধক ধাতু কি? গম ধাতু। গম। তাহলে গম ধাতুর সঙ্গে তোয়া করলে কি হবে? গত্বা। গত্বা। তাহলে অহম গৃহম গত্বা ব্যাকরণম পঠিষ্যামি। অহম গৃহম গত্বা ব্যাকরণম পঠিষ্যামি। দেখো বোঝা গেল তোয়া প্রত্যয় কিভাবে হয়? মানে এখানে ওইগুলো দরকার নেই, এখানে শুধু সূত্রটা দরকার, সূত্রটা যে কোন সূত্র দিয়ে হচ্ছে, আর কিছু না। পরবর্তী দেখো, আর একটা তোয়া প্রত্যয় সূত্র আছে, সেটা হচ্ছে অলং খলবোহ, অলং খলবোহ প্রতিষেধয়োহ প্রাচম ত্বা। অলং খলবোহ প্রতিষেধয়োহ প্রাচম ত্বা, প্রাচম ত্বা। মানে অলম এবং খলু, এই দুটো হচ্ছে প্রতিষেধার্থক, মানে নিষেধার্থক।
অলম শব্দ এবং খলু এই দুটি শব্দ হচ্ছে নিষেধার্থক। এই দুটি শব্দের যোগে তোয়া প্রত্যয় হয়। ক্রিয়ার সঙ্গে, ঠিক আছে? মানে অলং খলবোহ এটাও কিন্তু ষষ্ঠীর দ্বিবচন। অলং খলবোহ ষষ্ঠীর দ্বিবচন, প্রতিষেধয়োহ ষষ্ঠীর দ্বিবচন। প্রাচাম তোয়া, প্রাচাম মানে কি? প্রাচাম মানে পূর্বাচার্যানাম মতানুসারম। প্রাচাম মানে যে পূর্বাচার্যানাম মতানুসারম। তাহলে প্রাচাম পূর্বাচার্যানাম মতানুসারম নিষেধার্থক যে অলম এবং খলু শব্দ, ওই দুটি শব্দের যোগে তোয়া প্রত্যয় হয়। উদাহরণ কি হবে? ধরো বললাম যে অলম রুদিত্বা মানে কান্নার প্রয়োজন নেই। খলু রুদিত্বা কান্নার প্রয়োজন নেই, বা বা কান্না করো না, এরকম। কান্নার প্রয়োজন নেই বা কান্না করো না, এরকম। খলু পিত্বা মানে পান করো না, ঠিক আছে? পান করো না মানে ডু নট ড্রিঙ্ক। খলু, তাহলে খলু, দেখো খলু এবং অলম এই শব্দগুলোর যোগে কিন্তু ওই ধাতুর সঙ্গে তোয়া প্রত্যয় হয়েছে। এইগুলো হচ্ছে তোয়া প্রত্যয় সূত্র। এখন পরবর্তী দেখো, আচ্ছা আর কে সত্রী সানুদ না? সত্রী তুমুন আছে, তুমুন। তুমুন নুলো ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। তুমুন নুলো ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম। কি বলছে সূত্রার্থ? তুমুন নুলো ক্রিয়ায়াম ক্রিয়ার্থায়াম, অর্থাৎ মানে ক্রিয়ার্থায়াম ক্রিয়ায়াম, ক্রিয়ার্থায়াম ক্রিয়ায়াম। ক্রিয়ার্থায়াম ক্রিয়ায়াম অর্থাৎ ক্রিয়ার্থ ক্রিয়া উপপদে থাকলে, ক্রিয়ার্থ ক্রিয়া উপপদে থাকলে নিমিত্ত বোধক যে ধাতু, নিমিত্ত বোধক যে ক্রিয়া, তার উত্তর তুমুন প্রত্যয় হয়। কি বললাম? যে ক্রিয়ার্থ ক্রিয়া উপপদে থাকলে, ক্রিয়ার্থ ক্রিয়া উপপদে থাকলে, ক্রিয়ার্থ ক্রিয়া উপপদে থাকলে
নিমিত্তবোধক যে ধাতু বা ক্রিয়া, নিমিত্তবোধক যে ক্রিয়া, তার উত্তর তুমুন প্রত্যয় হয়। এখন ক্রিয়ার্থ ক্রিয়া কাকে বলে? ক্রিয়ার্থ ক্রিয়া একটি ক্রিয়ার জন্য যদি অন্য ক্রিয়া করা হয় তাকে বলে ক্রিয়ার্থ ক্রিয়া। একটি ক্রিয়ার জন্য যদি ক্রিয়ার্থ ক্রিয়া, ক্রিয়ার্থ ক্রিয়া একটি ক্রিয়ার জন্য যদি অন্য ক্রিয়া করা হয় তাকে বলে ক্রিয়ার্থ ক্রিয়া। উদাহরণ, রাম পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছে। রাম পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে ভেবে বলো তো, কোন ক্রিয়াটার জন্য কোন ক্রিয়াটা করা হচ্ছে? কোন ক্রিয়াটার জন্য কোন ক্রিয়াটা করা হচ্ছে ভেবে বলো। পড়ার জন্য গমন ক্রিয়া করছে। পড়ার জন্য গমন ক্রিয়াটা করা হচ্ছে। তাহলে এখানে ক্রিয়ার্থ ক্রিয়া কোনটা? গমন ক্রিয়া নাকি? গমন ক্রিয়া। তাহলে ক্রিয়ার্থ ক্রিয়া, গমন ক্রিয়া, ঠিক আছে? মানে কি, ক্রিয়ার্থ একটি ক্রিয়ার জন্য, মানে পড়া মানে অধ্যয়ন ক্রিয়ার জন্য, একটি ক্রিয়ার জন্য যদি অন্য ক্রিয়া করা হয়, মানে গমন ক্রিয়া করা হচ্ছে, তাহলে ওই গমনটা হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া। ওকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া। গমনটাকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া, ঠিক আছে? তাহলে কি হলো? ক্রিয়ার্থ ক্রিয়া হলো ক্রিয়ার্থ ক্রিয়া। ক্রিয়ার্থ ক্রিয়া যদি উপপদে থাকে, উপপদ মানে হচ্ছে নিকটে, উপ মানে সমীপে, মানে নিকটে। ক্রিয়ার্থ ক্রিয়া যদি উপপদে থাকে মানে নিকটে থাকে, তাহলে নিমিত্তবোধক যে ক্রিয়া, নিমিত্তবোধক ক্রিয়া, নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে কারণ, নিমিত্ত মানে কারণ। তাহলে যাচ্ছে, কেন যাচ্ছে? কেন যাচ্ছে? যাচ্ছে পড়ার জন্য কেন যাচ্ছে। পড়ার জন্য যাচ্ছে। কোন কারণে যাচ্ছে? পড়ার কারণে যাচ্ছে। কোন নিমিত্তে যাচ্ছে? পড়ার নিমিত্তে যাচ্ছে। তাহলে নিমিত্ত কোনটা? গমন করছে। কোন নিমিত্তে গমন করছে? নিমিত্ত কোনটা? পড়া। পড়া। তাহলে অধ্যয়নটা হচ্ছে নিমিত্ত। তাহলে নিমিত্তবোধক যে ক্রিয়া, তার উত্তর তুমুন প্রত্যয় হবে। নিমিত্তবোধক যে ক্রিয়া, তার উত্তর তুমুন প্রত্যয় হবে, ঠিক আছে? তাহলে নিমিত্তবোধক ক্রিয়া মানে পড়া, তাহলে হবে রামঃ পঠিতুম। তাহলে পর ধাতুর সঙ্গে তুমুন করলাম, নিমিত্তবোধক ক্রিয়া পঠ, নিমিত্তবোধক ক্রিয়া পঠ, সেই পঠের সঙ্গে তুমুন করলাম, তাহলে পঠিতুম। রামঃ পঠিতুম, রামঃ পঠিতুম বিদ্যালয়ং গচ্ছতি। রামঃ পঠিতুম বিদ্যালয়ং গচ্ছতি। ধরো বলা হলো যে টিভি দেখার জন্য সীতা ঘরে যাচ্ছে। কি হবে? ঘর মানে রুম। টিভি দেখার জন্য সীতা ঘরে যাচ্ছে, কি হবে?
বলো। কি হবে? টিভি দেখার জন্য সীতা ঘরে যাচ্ছে, কি হবে বলো? দূরদর্শনং দ্রষ্টুম সীতা গৃহং গচ্ছতি। সীতা গৃহম গচ্ছতি, দেখো বোঝা গেল? তাহলে এই যে দেখো, যাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া। কেন যাচ্ছে? দেখার জন্য। দেখাটা হচ্ছে নিমিত্ত ক্রিয়া। যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া। দেখার জন্য যাওয়া ক্রিয়াটা করা হচ্ছে, তাই যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া। আর দেখার জন্য এটা নিমিত্ত ক্রিয়া, নিমিত্তবোধক ক্রিয়া। সেই নিমিত্তবোধক ক্রিয়ার সঙ্গে তুমুন প্রত্যয় হয়েছে, দিয়ে দ্রষ্টুম, দূরদর্শনম দ্রষ্টুম সীতা গৃহম গচ্ছতি। এই হচ্ছে আমাদের তুমুন প্রত্যয়ের বিষয়। পরবর্তী হচ্ছে কাল সময় বেলাসু তুমুন। কাল, সময় ও বেলা, এই তিনটি শব্দের প্রয়োগে তুমুন প্রত্যয় হয়। কাল, সময়, বেলাসু তুমুন। ঠিক আছে না? কিরকম? অয়ম ভোক্তুম কালঃ, মানে অয়ম ভোক্তুম কালঃ বলেছি। অয়ম ভোক্তুম কালঃ, ঠিক আছে। ধরো বলা হলো ইয়ম বেলা ক্রীড়িতুম। ইয়ম বেলা ক্রীড়িতুম মানে এটা খেলার সময়। অয়ম পঠিতুম সময়, মানে এটা পড়ার সময়। দেখো, কাল, সময়, বেলাসু তুমুন। কাল, সময় এবং বেলা, এই তিনটি শব্দের যোগে আমরা তুমুন প্রত্যয় করেছি। কাল, সময়, বেলাসু তুমুন। দেখো পরবর্তী, লটহ সত্রি সানচাব প্রথমা সমানাধিকরণে।
লটহ সত্রি শান চাব প্রথমা সমানাধিকরণে। সূত্রার্থ কি, মানে একটু এটা ভেঙে দিই তাহলে সুবিধা হবে এটা বুঝতে, পদচ্ছেদটা করলে। লটহ সত্রি শানচৌ এরকম অপ্রথমা সমানাধিকরণে। লটহ সত্রি শানচৌ অপ্রথমা সমানাধিকরণে। না কি বলছে না, লট বিভক্তির স্থানে বর্তমানকাল অর্থে লট বিভক্তির স্থানে বর্তমানকাল অর্থে, ঠিক আছে, লট বিভক্তির স্থানে বর্তমানকাল অর্থে পরস্মৈপদী ধাতুর উত্তর সত্রি প্রত্যয় এবং আত্মনেপদী ধাতুর উত্তর স্থানজ প্রত্যয় হয়। তাহলে কি বললাম, লট বিভক্তির স্থানে বর্তমান কাল অর্থে, মানে বর্তমান মানে কি একবার ঘটমান বর্তমান, যেমন আই এম ওয়াচিং এ বার্ড, আমি একটা পাখি দেখছি, এরকম। অহম গচ্ছামি, ঠিক আছে, উই আর স্টাডিং ব্যাকরণ, এরকম, ঠিক আছে। উদাহরণ কি হবে দেখো, যদি বলা হয় আমি পড়তে পড়তে টিভি দেখছি, আমি ব্যাকরণ পড়তে পড়তে টিভি দেখছি, তাহলে কি হবে, এখানে পরাক্রিয়াটা হচ্ছে, পরাক্রিয়ার ধাতু কি, পরাক্রিয়ার ধাতু কি বলো, পট। পট। পট ধাতু না, পট ধাতু আত্মনেপদী না পরস্মৈপদী, পট ধাতু আত্মনেপদী না পরস্মৈপদী, আত্মনেপদী। হ্যাঁ, পট ধাতু পরস্মৈপদী, পট ধাতু হচ্ছে পরস্মৈপদী, ঠিক আছে। তাহলে এরকম হবে যে অহম কি হবে রনিতা, অহং ব্যাকরণং পঠৎ দূরদর্শনং পশ্যামি। অহম পঠৎ ঠিক আছে, দেখো তো লেখাটা ঠিক আছে। আমি বলছি লেখাটা ঠিক আছে, জিজ্ঞাসা করছি। রনিদা লেখাটা ঠিক আছে? যা, কোনো উত্তর নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ভুল তো কিছু মনে হচ্ছে না। পঠত হবে, পঠত, পঠত তো এটা প্রাতিপদিক, পঠত তো প্রাতিপদিক, পঠন হয়, পঠন, পঠনটা প্রথম আর এক বচন, পঠন।
পঠন পঠন্ত পঠন্তঃ পঠন্তম পঠন্ত পঠত পঠতা পঠদ্ভ্যাম পঠদ্ভি এরকম রূপ হয়। অহম ব্যাকরণম পঠন দূরদর্শনম পশ্যামি, এই যে পঠন এটা হচ্ছে সত্রে প্রত্যয়ান্ত রূপ। পঠন এটা হয়ে গেল সত্রে প্রত্যয়ান্ত। ঠিক আছে, ধরো বললাম যে আমি দেখতে দেখতে আমি পাখিটিকে দেখতে দেখতে আনন্দ অনুভব করছি, কি হবে? স্মৃতি কি হবে? আমি পাখিটিকে দেখতে দেখতে আনন্দ অনুভব করছি, কি হবে? অহম বৃহগ পশ্যন অহম বিহগঃ পশ্যন পশ্যন আনন্দ অনুভব, আনন্দ কি হবে? আনন্দ আনন্দম অনুভব করছি, কি হবে? অনুভবামি। অনুভবামি। আচ্ছা, আনন্দম অনুভবামি। কিন্তু বিহগঃ হবে? পাখিটিকে কি হবে? কি বলতে পারি? বিহগম হবে। বিহগম। বিহগম। আমি পাখিটিকে দেখছি, অহম বিহগম পশ্যন আনন্দম অনুভবামি। ঠিক আছে, এই যে পশ্যন এটা হয়ে গেল সত্রী প্রত্যয়ান্ত রূপ। সত্রী যেহেতু দৃশ ধাতু পরস্মৈপদী, ধরো বললাম আমি ভগবানকে সেবা করতে করতে পুণ্য লাভ করছি, কি হবে? আমি আগে বলো যে আমি পুণ্য লাভ করছি, কি হবে? আমি কি হবে? আমি অহম পুণ্য লাভ করছি, কি হবে? কি হবে? যা, পুণ্য লাভ করছি, কি হবে? রনিতা? পুণ্যং লভামি। লভামি হয়? হ্যাঁ, লভামি হয়? লভামি না, লাভামি বলছি। হ্যাঁ, কি কি কি? লাভামি। কোন ধাতু? লব ধাতু। রূপটা বলো তো একটু দেখি কিরকম হয়। লভতি লভত লভন্তি, এটা তো। লভতি হয়? আত্মনেপদী না লভতে হয় না? ও, এটা আত্মনেপদ। বলো কে বলে বলে অহম, তারপরে অহম পুণ্যম লভে। লভে। আচ্ছা, তাহলে আমি পুণ্য লাভ করছি, আর বাকি রইল ভগবানকে সেবা করতে করতে, কি হবে? ভগবানকে কি হবে? ভগবন্তং। ভগবন্তম, তারপরে সেবন। সেব ধাতুরে কি ধাতু? সেব আত্মনিপদ। আত্মনেপদ। তাহলে সেবমান। সেবমানঃ। হুম। অহম সেবমানঃ, অহম ভগবন্তম সেবমানঃ পুণ্যম লভে। বোঝা গেল? হুম,
তাহলে অহম ভগবন্তম সেবমানঃ পুণ্যম লভে। হুম। এই যে সত্রী এবং সানজ প্রত্যয়, এই দুটোর নাম আছে, ঠিক আছে? সত্রী এবং সানজ প্রত্যয়, এই দুটো প্রত্যয়ের নাম আছে একটা, কি জানো? সত্রী ও সানজ এই দুটি প্রত্যয়কে সৎ প্রত্যয় বলে। সৎসঙ্গক প্রত্যয় বলে। মানে যদি বলা হয় যে সৎ, যদি বলা হয় সৎ প্রত্যয় কি, সৎ বলতেই সত্রী এবং সানজকে বোঝায়। যদি বলা হয় সৎ বলতে কি, সৎ বলতে সত্রী এবং সানজকে বলা হয়, ঠিক আছে? মাথায় রাখবে, সৎ প্রত্যয় ইজ ইকুয়াল টু সত্রী এবং সানজ। হুম। নিষ্ঠা, কি অর্থ নিষ্ঠা? কর্মবাচ্যে ও ভাববাচ্যে, ঠিক আছে? দেখো, অতীতকালে ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় দুটোই হয়। ত এবং তবতু ত এবং তবতু দুটোই অতীতকালে হয়, কিন্তু ত প্রত্যয় হচ্ছে কর্মবাচ্য ও ভাববাচ্যে হয়, আর তবতু প্রত্যয় হয় কর্তৃবাচ্যে। তবতু প্রত্যয় হয় কর্তৃবাচ্যে, ঠিক আছে? না, এগুলো সহজ। উদাহরণ কি না, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এটা কি হবে? যদি আমি আমি গিয়েছিলাম, ঠিক আছে, আমি গিয়েছিলাম করি, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, অহম বিদ্যালয়ম গতবান। এটাকে যদি আমি পরিবর্তন করে দিই, বাচ্য পরিবর্তন, তাহলে কি হবে? ময়া বিদ্যালয় গতঃ। এখানে ত প্রত্যয়ের ব্যবহার, গততে ত প্রত্যয় হয়েছে, আর গতবান এখানে তবত হয়েছে, ঠিক আছে? গততে ত এবং গতবানে তবত। ধরো বললাম সীতা বনে গিয়েছিল, তাহলে কি হবে? সীতা বনম গতবতী, এটা মানে গতবতী তবতু। সীতয়া বনম গতম, এখানে গতম ত। দেখো, বোঝা গেল? এবং এই যে ত এবং তবতু, এই দুটো প্রত্যয়ের নাম আছে, ঠিক আছে? এই ত ও তবতু এই দুটি প্রত্যয়কে একসঙ্গে নিষ্ঠা সঙ্গক প্রত্যয় বলে। মানে যেমন সত্রী এবং সানজকে বলা হয় সৎসঙ্গক প্রত্যয়, সৎ
সত্রী এবং সানুজকে বলা হয় সৎসঙ্গক প্রত্যয়, তেমনি এই ত এবং তবতু এই দুটি প্রত্যয়কে বলা হয় নিষ্ঠা সঙ্গক প্রত্যয়। ঠিক আছে, এই দুটি প্রত্যয়কে বলা হয় নিষ্ঠা। মানে নিষ্ঠা প্রত্যয় বললেই ত এবং তবতু, সৎ প্রত্যয় বললেই সত্রী এবং সানুজ। তাহলে মোটামুটি আমাদের এইগুলোও হয়ে গেল, যেগুলো আমরা পড়ার জন্য আজকে শুরু করলাম সেটা হয়ে গেল।